আমাদের মহাবিশ্ব জানি না কে বা কি, কিন্তু কেউ একজন একে ক্রমাগত ঠেলে বড় করে চলেছে। হুম। আর সময়ের সাথে সাথে সেই ধাক্কার জোরটা সেটাও যেন বেড়েই চলেছে। কিন্তু এই অদৃশ্য শক্তিটা আসলে কি? বিজ্ঞানীরা এর একটা নাম দিয়েছেন ডার্ক এনার্জি বা তমশক্তি। কিন্তু নাম দিলেই তো আর রহস্যের সমাধান হয় না, তাই না? ঠিক, আসল প্রশ্ন তো হলো এর পরিচয়টা কি? আর এই মহাজাগতিক রহস্য সমাধানের জন্যই বিজ্ঞানীরা কাজ করছেন। আমাদের হাতে আজ সেরকমই একটা গবেষণাপত্র এসেছে। ও আচ্ছা। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের গবেষক রূপক মুখোপাধ্যায়ের একটা কাজ। শিরোনাম কেএসএনস স্কেলার ফিল্ড মডেল অফ ডার্ক এনার্জি। দারুণ। তাহলে আমাদের আজকের কাজ হলো এই গবেষণাপত্রটা খুঁটিয়ে দেখা। মানে আমরা বোঝার চেষ্টা করব যে এই কে এসেন্স নামের যে মডেলের কথা বলা হচ্ছে সেটা কি সত্যি এই মহাজাগতিক প্রসারণের রহস্য ভেদ করতে পারে? চলুন তাহলে এর গভীরে যাওয়া যাক। অবশ্যই। তবে নতুন কোনো ধারণার দিকে যাওয়ার আগে সবচেয়ে পুরনো আর জনপ্রিয় যে ধারণাটা আছে আচ্ছা। সেটাকে একবার দেখে নেওয়া দরকার। তাহলেই বোঝা যাবে যে নতুন কিছুর দরকার হলো কেন। আপনি নিশ্চয়ই কসমোলজিক্যাল কনস্ট্যান্টের কথা বলছেন, আইনস্টাইনের সেই বিখ্যাত ধারণাটা। একদম ঠিক তাই। এই তত্ত্ব অনুযায়ী ডার্ক এনার্জি হল এফ শূন্যস্থানের একটা অন্তর্নিহিত শক্তি। মানে ভ্যাকিউমের শক্তি। হ্যাঁ, এর একটা নির্দিষ্ট মান আছে যা সময়ের সাথে বদলায় না। একে বোঝানোর জন্য একটা সমীকরণও আছে, ওমেগা ইজ ইকুয়াল টু -1। এই ওমেগা বা ওমেগা জিনিসটা কি? এটা আসলে একটা পরিমাপ, মানে শক্তিটার চাপ আর ঘনত্বের অনুপাত। ডার্ক এনার্জির জন্য এর মান ঋণাত্মক হতে হয়, আর এই মডেলে এটা একেবারে ফিক্সড -1-এ স্থির। বিষয়টা অনেকটা ঘরের থার্মোস্ট্যাটের মতো, যা সবসময় 25 ডিগ্রিতে সেট করা আছে। কিন্তু সমস্যাটা কোথায় তাহলে? সমস্যাটা হলো আমাদের মহাবিশ্বের ইতিহাস তো একরকমভাবে চলেনি। হুম। যখন বিকিরণ আর পদার্থই ছিল মূল চালিকা শক্তি, আর এখন চলছে এই ডার্ক এনার্জির যুগ। আচ্ছা। তো একটা স্থির ধ্রুবক যা সবসময় একই রকম আচরণ করে, তা দিয়ে মহাবিশ্বের এই পুরো নাটকীয় যাত্রাপথকে ব্যাখ্যা করাটা খুব কঠিন। বুঝেছি। মানে আমাদের এমন একজন চরিত্র দরকার যে সময়ের সাথে সাথে নিজের ভূমিকা বদলাতে পারে। ঠিক। তাহলে এই পুরনো ধারণার দুর্বলতাটা স্পষ্ট। এবার তাহলে আমাদের নতুন সন্দেহভাজন কেসেন্স এর ফাইলটা খোলা যাক। নামটা বেশ রহস্যময়। নামটা এসছে কিনেটিক এসেন্স থেকে, বাংলা করলে দাঁড়ায় গতিজ সার। গতিজ সার। হ্যাঁ, এর মূল ধারণাটা খুবই আকর্ষণীয়। এই মডেলে ডার্ক এনার্জিকে একটা অদৃশ্য ফিল্ড বা ক্ষেত্র হিসেবে ভাবা হয়, আর এই ফিল্ডের শক্তিটা আসে মূলত এর গতি থেকে। কিন্তু এখানেই আসল টুইস্ট। কিরকম? সাধারণত আমরা পদার্থবিজ্ঞানে কি জানি, একটা জিনিসকে যত জোরে ধাক্কা দেওয়া হবে তার গতিশক্তি তত বাড়বে, একটা সরল সম্পর্ক। রাইট। কিন্তু কে এসেন্স ফিল্ডের গতিশক্তিটা নন ক্যাননিক্যাল বা অগতানুগতিক। দাঁড়ান। এই অগতানুগতিক গতিশক্তি, এই কথাটা শুনতে বেশ ভারী লাগছে। সহজ করে বললে এর মানে কি? আচ্ছা, ভাবুন তো আপনার কাছে একটা জাদুর বল আছে। হুম। সাধারণ বলকে আস্তে ধাক্কা দিলে আস্তে চলে, জোরে ধাক্কা দিলে জোরে। কিন্তু এই জাদুর বলটিকে আস্তে ধাক্কা দিলে হয়তো সেটা রকেটের গতিতে ছুটল। বাহ। আবার খুব জোরে ধাক্কা দিলে হয়তো গড়াতে গড়াতে থেমে গেল। কে এসেন্স ফিল্ডের শক্তিটাও ঠিক এমনই অদ্ভুত আর অপ্রত্যাশিত নিয়ম মেনে চলে। এর আচরণের কোনো বাধাধারা নিয়ম নেই। দারুণ উদাহরণ। তাহলে এই অদ্ভুত আচরণের নিয়মকানুন নিশ্চয়ই কোনো গাণিতিক সমীকরণে লেখা আছে? অবশ্যই। এই মডেলের কেন্দ্রে আছে একটা রেসিপি বুক, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় লেগ্র্যাঞ্জিয়ান। লেগ্র্যাঞ্জিয়ান। হ্যাঁ, গবেষণাপত্রটিতে এর রূপটা দেওয়া হয়েছে P of phi, x equals -v of phi f of x হিসেবে। এখানে v of phi হল এর স্থিতিশক্তি, আর f of x হল সেই অদ্ভুত গতিশক্তির অংশটা। আচ্ছা। কিন্তু সবচেয়ে বড় চমকটা হল এই রেসিপিটা আকাশ থেকে পড়েনি। তাহলে এর উৎস কি? এর উৎস হল স্ট্রিং থিওরি। এক মিনিট, স্ট্রিং থিওরি বলেন কি? আমি তো ভাবতাম ওটা একটা পুরোপুরি তাত্ত্বিক ধারণা, যা দিয়ে শুধু কণার জগতের ব্যাখ্যা খোঁজা হয়। ঠিক,
কিন্তু এটা যে মহাবিশ্বের বিশাল প্রসারণের মতো একটা বাস্তব সমস্যার সমাধানেও সাহায্য করতে পারে, এটা জেনে আমি সত্যিই অবাক হচ্ছি। এটাই তো বিজ্ঞানের সৌন্দর্য। এই গবেষণাপত্রটি দেখাচ্ছে যে মহাবিশ্বের সবচেয়ে বড় স্কেলের রহস্য মানে ডার্ক এনার্জি আর সবচেয়ে ছোট স্কেলের তত্ত্ব স্ট্রিং থিওরি হয়তো একই সুতোয় বাঁধা। যেন একটা মহাসমুদ্রের ঢেউকে বোঝার জন্য আমরা একটা জলের অণুর কাঁপুনি বিশ্লেষণ করছি। অসাধারণ সংযোগ। তাহলে এই গাণিতিক কাঠামো থেকে আমরা কিভাবে ডার্ক এনার্জির ব্যাখ্যা পাই? মানে নিশ্চয়ই কোনো সমীকরণ আছে যা এই সংযোগটা স্পষ্ট করে। হ্যাঁ, আর সেটাই এই গবেষণাপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। গবেষক এই কেএসেন্স ফিল্ডের আচরণের নিয়ম বা ইকুয়েশন অফ স্টেটটি নির্ণয় করেছেন। আচ্ছা, আর সেই সমীকরণটি হল ওমেগা ফাই ইজ ইকুয়াল টু 1 - x 1 - 3x। এখানে x হল ওই অগতানুগতিক গতিশক্তির একটা পরিমাপ। এই এক্সকে আমরা কিভাবে ভাবতে পারি? এটা কি ফিল্টার স্পিডোমিটারের মতো কিছু? অনেকটা সেরকমই ভাবতে পারেন। ভাবুন x হল গাড়ির ইঞ্জিনের আরপিএমের মতো। একটা নির্দিষ্ট আরপিএমে পৌঁছালে গাড়ি যেমন সবচেয়ে মসৃণভাবে চলে, এখানেও যখন এই ফিল্ডের গতির পরিমাপ x এর মান একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায় তখনই আসল ঘটনাটা ঘটে। আর সেই নির্দিষ্ট মানটা কত? গবেষণাপত্রটি দেখিয়েছে যখন x এর মান ঠিক 12 হয়। 12। তখন কি হয় দেখুন, সমীকরণে বসালে আমরা পাই 1 - 12 1 - 39, মানে উপরে 12 আর নিচে -32। ফলাফল দাঁড়ায় -1। ঠিক। এটা তো ঠিক কসমোলজিক্যাল কনস্ট্যান্টের জন্য প্রয়োজনীয় মান। তার মানে এই মডেলটিকে জোর করে কিছু বলতে হচ্ছে না, এটা স্বাভাবিকভাবেই ডার্ক এনার্জির মতো আচরণ করছে। ঠিক ধরেছেন, এটাই মডেলটির আসল শক্তি। কিন্তু গল্প এখানে শেষ নয়। মহাবিশ্বের ত্বরান্বিত সম্প্রসারণের জন্য ওমেগার মান শুধু -1 হতে হবে এমন কোনো কথা নেই। ওহ, -13 কম হলেও চলবে। আর এই মডেলে সেটাও সম্ভব। কিভাবে? যখন x এর মান 23 কম থাকে তখন ওমেগার মান সবসময় -13 চেয়ে কম হয়। আচ্ছা আচ্ছা। তার মানে এই মডেলটা শুধু ডার্ক এনার্জির বর্তমান অবস্থার ব্যাখ্যাই দেয় না, বরং মহাবিশ্বের ইতিহাসের বিভিন্ন সময়ে যে ত্বরান্বিত সম্প্রসারণ ঘটেছে তারও একটা গতিশীল ব্যাখ্যা দিতে পারে। একদম। এটি একটি বুদ্ধিমান সিস্টেম যা প্রয়োজন অনুযায়ী নিজের আচরণ বদলাতে পারে। বেশ, তাহলে মডেলটা তাত্ত্বিকভাবে কাজ করছে বোঝা গেল। কিন্তু বাস্তব মহাবিশ্ব তো এই ফিল্ড একা নেই। মহাবিশ্ব তো ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই প্রসারণের সাথে কি আমাদের এই কে এসেন্স ফিল্ডের কোনো সম্পর্ক আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ফিল্ডের আচরণ বিশৃঙ্খল হতো তাহলে মডেলটি খুব একটা কাজের হতো না। কিন্তু গবেষণাপত্রটি একটা সুন্দর সম্পর্ক খুঁজে পেয়েছে, যাকে বলা হচ্ছে স্কেলিং রিলেশন। স্কেলিং রিলেশন? হ্যাঁ, সমীকরণটি হল xf² x = k6/a6। আবার একটা জটিল সমীকরণ। এর মানে কি? এর সহজ অর্থ হল এই কেসেন্স ফিল্ড আর মহাবিশ্বের প্রসারণ এরা যেন দুজন নাচের সঙ্গী। বাহ! মহাবিশ্বের আকার বা স্কেল ফ্যাক্টর যখন বদলায় তখন তার সাথে তাল মিলিয়ে ফিল্ডের গতি এক্সও একটা নির্দিষ্ট নিয়ম মেনে বদলে যায়। সি এখানে একটা ধ্রুবক যা নাচের তালটা ঠিক করে দেয়। তার মানে এই ডার্ক এনার্জি ফিল্ডের আচরণটা র্যান্ডম বা বিশৃঙ্খল নয়। মহাবিশ্ব যখন ছোট ছিল তখন এর নাচের ভঙ্গি একরকম ছিল। ঠিক। আর এখন যখন মহাবিশ্ব অনেক বড় তখন তার ভঙ্গিও বদলে গেছে। এটা তো দারুণ। এর মানে হলো আমরা ভবিষ্যৎবাণী করতে পারি। একদম। যদি আমরা জানি মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে, তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা বলে দিতে পারব যে কেএসেন্স ফিল্ডের অবস্থা ঠিক কেমন হওয়া উচিত। এটা তত্ত্ব আর পর্যবেক্ষণের মধ্যে একটা মজবুত সেতু তৈরি করে দিচ্ছে। ঠিক। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা কাল্পনিক মহাবিশ্বের কথা বললাম যেখানে শুধু এই কে এসেন্স ফিল্ড আছে। কিন্তু বাস্তব মহাবিশ্বে তো মঞ্চে আরও অনেকেই আছে, যেমন সাধারণ পদার্থ। হ্যাঁ, মানে আমরা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি। রাইট। গবেষণাপত্রে যাকে বলা হচ্ছে ব্যারোট্রপিক পারফেক্ট ফ্লুইড। যখন এই দুটো শক্তি একই মঞ্চে আসে তখন কি হয়? এটাই হলো আসল পরীক্ষা। একটি মডেলকে বাস্তবসম্মত হতে হলে তাকে মহাবিশ্বের বাকি উপাদানগুলোর সাথে মানিয়ে চলতে শিখতে হবে। গবেষণার শেষ অংশে ঠিক এই কঠিন প্রশ্নটিরই উত্তর খোঁজা হয়েছে। যখন কেএসেন্স ফিল্ড আর সাধারণ পদার্থ দুটোকেই একসাথে ভাবা হয় তখন ফ্রিডম্যান সমীকরণগুলো অনেক বেশি জটিল হয়ে পড়ে। স্বাভাবিক।
কারণ তখন মহাকর্ষকে দুটো ভিন্ন ধরনের শক্তির সাথে বোঝাপড়া করতে হচ্ছে। একদিকে ডার্ক এনার্জির ধাক্কা, আরেকদিকে সাধারণ পদার্থের টান। একদম ঠিক। এই জটিল বিশ্লেষণ থেকে মহাবিশ্বের ত্বরণ মানে তার প্রসারণের হার কিভাবে বদলাবে তার জন্য এক গুচ্ছ সমীকরণ পাওয়া যায়। আর সেই সমীকরণগুলোই বলে দেয় যে এই দুজনের যুগলবন্দিতে মহাবিশ্বের ভাগ্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। ঠিক। তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় আনি, আমরা মহাজাগতিক ত্বরণের রহস্য দিয়ে শুরু করেছিলাম। প্রথম সন্দেহভাজন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট যথেষ্ট নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারল না। তারপর মঞ্চে এলো আমাদের নতুন চরিত্র কে এসেন্স। আমরা দেখলাম এর উৎস হয়তো লুকিয়ে আছে স্ট্রিং থিওরিতে। আর এর অদ্ভুত অগতানুগতিক গতিশক্তি স্বাভাবিকভাবেই ডার্ক এনার্জির মতো আচরণ করতে পারে, যা এর সবচেয়ে বড় সাফল্য। এবং সবশেষে আমরা দেখলাম এটি মহাবিশ্বে প্রসারণের সাথে সুন্দরভাবে তাল মিলিয়ে চলে এবং সাধারণ পদার্থের সাথে মিলে একটা পূর্ণাঙ্গ মহাজাগতিক চিত্র তৈরি করার চেষ্টা করে। মনে হচ্ছে কেসটা সমাধান হয়েই গেল। এখানে গল্পের শেষটা একটু অন্যরকম। গবেষণাপত্রটি একটি অত্যন্ত আকর্ষণীয় এবং গভীর গাণিতিক জটিলতার ইঙ্গিত দিয়ে শেষ হয়েছে। কী রকম? যখন কে এসেন্সকে সাধারণ পদার্থের সাথে মেলানো হয় তখন যে গাণিতিক সিস্টেমটা তৈরি হয় তার সমাধান করাটা একেবারেই সহজ নয়। কেন সহজ নয়? গণিতবিদরা তো অনেক কঠিন সমস্যার সমাধান করেন। কারণ এই বিশেষ সিস্টেমটি আমাদের পরিচিত গণিতের কিছু মৌলিক নিয়ম মানতে চাইছে না। বলেন কি? হ্যাঁ, গবেষণায় দেখা গেছে যে এই সিস্টেমটি পয়েন্টকায়ার-লিয়াপুনভ থিওরেম নামক একটি গুরুত্বপূর্ণ গাণিতিক নীতি লঙ্ঘন করে। এর মানে কি দাঁড়ালো? এর সহজ মানে হল সিস্টেমটার ভারসাম্য বিশ্লেষণ করার জন্য আমাদের সাধারণ লিনিয়ার পদ্ধতিগুলো এখানে পুরোপুরি ভেঙে পড়ে। আমাদের গণিতের টুলবক্সের সাধারণ যন্ত্রগুলো এখানে আর কাজ করছে না। তাহলে এর সমাধান কিভাবে হবে? আমরা কি এখানেই আটকে গেলাম? না, তবে আমাদের আরও উন্নত যন্ত্রপাতির সাহায্য নিতে হবে। গবেষণাপত্রে বলা হয়েছে যে এর সমাধানের জন্য হপফ বাইফার্কেশনের মতো অত্যন্ত উন্নত পদ্ধতির প্রয়োজন। হপফ বাইফার্কেশন? হ্যাঁ, কিন্তু এই গাণিতিক বাধাটা আসলে একটা ভালো জিনিস। এটা আমাদের বলছে যে মহাবিশ্বের আচরণ সরল রৈখিক নয়। ছোট ছোট পরিবর্তনও অনেক বড় আর অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে। বাহ, এটা তো একটা গভীর চিন্তার খোরাক রেখে গেল। তার মানে একটা মডেল দেখতে যতই সুন্দর আর শক্তিশালী হোক না কেন, বাস্তব আর জটিল মহাবিশ্বের আচরণ ব্যাখ্যা করতে গেলে আমাদের গণিতের জ্ঞানকে তার শেষ সীমা পর্যন্ত ঠেলে দিতে হয়। ঠিক। মহাবিশ্বকে বোঝার এই যাত্রাটা শুধু বড় ধারণার নয়, এটা অবিশ্বাস্য গাণিতিক জটিলতাকে পার করারও একটা পয়ান। এই গবেষণাপত্রটি যেমন একটা সম্ভাব্য উত্তরের দিকে আলো ফেলেছে, তেমনি আমাদের সামনে আরও বড় এবং কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। একদম। আর সম্ভবত এটাই বিজ্ঞানের সবচেয়ে সুন্দর দিক। রহস্যের এক দরজা খুললে সামনে আরও 10টা নতুন দরজা খুলে যায়।